একটা মুভি যখন ডিফারেন্ট হয়, সমাজে আলাদা একটা দিক তুলে ধরে, নতুন কিছু আমাদের শেখায়, একটা আলাদা জগতে নিয়ে যায়, সেই মুভি হিট হতে বা ভালো কামাই করতে তাকে কেউ ঠেকাতে পারে না। কথা বলছিলাম তেমন একটা মুভি নিয়ে, যার মূল সাবজেক্টটাই খুব গুরুত্বপূর্ণ, একদম ডিফারেন্ট কিছু ট্রাই করেছে, আর যে ব্যাপারটা আমাদের বোঝানোর চেষ্টা করেছে সেটা অনেক সিরিয়াস। মুভির মাঝে বেশ ভালো ভালো সব অ্যাক্টররা কাজ করেছে, বিশেষ করে শিবকার্তিকেয়ন স্যার অনেক ভালো করেছে। মুভির লোকেশন, স্ক্রিন প্লে সব ভালো ছিল, কোনো ধরনের নিউডিটি, কিসিং বা ভালগার সিন একদমই নেই। সেদিক থেকে ফ্যামিলির সবার সঙ্গেই দেখতে পারবেন। যেহেতু ফিকশনাল মুভি, তাই একটু মনোযোগ না দিলে কাহিনী ঠিক বুঝতে পারবেন না। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন তামিল মুভি নাম আলান এর ব্যাপারে। মুভির শুরুতে আমরা দেখি অন্য গ্রহ থেকে একটা শিলার মতো জিনিস পৃথিবীর দিকে যাচ্ছে। জিনিসটার নাম হলো স্পার্ক। সেটা এসে বরফের পাহাড়ে পড়ে যায়। এরপর থেকেই মূল কাহিনী শুরু হয়। সিন চলে আসে কয়েক মাস সামনে এশিয়ার সাইবেরিয়া বরফ পাহাড়ে। দুইটা লোক ট্রেকিং করতে এসেছে, মূলত তারা সায়েন্টিস্ট। ওই যে স্পার্কটা এসে পড়েছিল সেটা কাকুর নজরে পড়ে। সে গিয়ে বের করে, জিনিসটা দেখে খুব অবাক হয়, মেশিন দিয়ে কি যেন দেখে, তারপর সেটা নিয়ে তার ল্যাবে ফিরে আসে। দেখছিল, তার কিছুক্ষণ পরে আমরা দেখি তার লাশ পাওয়া যায়, আর তার স্পার্কটাও সেখান থেকে গায়েব হয়ে গেছে। মানে সেটা নেওয়ার জন্যই কেউ তাকে মেরেছে। এখান থেকে সিন আবারও সামনে আসে সাউথ আফ্রিকার মাদাগাস্কারে। সাধারণ লোক স্বাভাবিক তাদের জীবনযাপন। সেখানকার গভীর অরণ্যে একটা হেলিকপ্টার এসে থামে। একটা দিদি আর দাদা মাস্ক পরে জঙ্গলের ভিতরে একটা ল্যাব বা খনির মতো জায়গাতে আসে। সেখানকার কাজবাজ দেখে আমরা বুঝতে পারি মাটির নিচে খনন করার প্রচেষ্টা চলছে। একজন বলে, স্যার এবার আপনার খেল দেখান। মাস্ক পরা লোকটা লকার খোলে, আর আমরা দেখি ওই সেই স্পার্কটা যে করেই হোক তার হাতে এসেছে। সে সেটা এই মেশিনে লাগিয়ে দেয়, আর একটু পর স্পার্ক থেকে খুব স্পিড একটা আলো রশি নিচের দিকে যেতে থাকে। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একদম নিচে সবুজ কিছু জিনিস দেখা যাচ্ছে। স্পার্কের আলো সেখানে গিয়ে পৌঁছে, আর গ্যাসের মতো সেই জিনিসগুলো উপরে উঠতে থাকে। এটা তো মাস্ক পরে আছে, কিন্তু সাধারণ লেবারদের প্রবলেম শুরু হয়, আর দেখতে দেখতে সেখানে শর্ট সার্কিট হতে থাকে। ওই গ্যাসটা বাইরে উঠতে থাকে, আর অটো আগুন ধরে যায়। কারখানার লোকজন তো পালাতে পারে না, কারণ দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কিন্তু মাস্ক পরা ভাইসাব স্পার্কটা নিয়ে দুজন সেখান থেকে ঠিকই বের হয়ে যায়। তার একটু পর পুরো ল্যাবটা ধসে যায়, যেখানে শত শত ওয়ার্কাররা কাজ করতো, সবাই মারা যায়। এই স্পার্ক নিয়ে চলে যায়। তারপর ওই সেই গ্রহ যেখান থেকে স্পার্কটা এসেছিল সেখানে আবারও কিছু একটা হয়, আর আবারও কিছু একটা সেখান থেকে বের হয়ে আসে। তো সে পৃথিবীতে পৌঁছাক ক্যামেরা ততক্ষণে আমাদের নিয়ে আসে দুন্দিগাল জেলার পুম্বারায়ে। ফরেস্ট এলাকা শেষের দিকে বিদ্যুতের ওয়্যার লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে জঙ্গল থেকে কোনো জন্তু জানোয়ার গ্রামের দিকে আসতে না পারে। সেটার ফাঁক দিয়ে বের হয়ে একটা হাতির বাচ্চা পাশের একটা গর্তে পড়ে গেছে। কেউ উঠাতে পারছে না, হাতিরাও তো পার হয়ে আসতে পারছে না। সবাই চেয়ে চেয়ে দেখছে। একটু পর সেখানে এন্ট্রি মারে আমাদের হিরো, একদম মাটির সঙ্গেকার একজন অভিনেতা শিবকার্তিকেয়ন স্যার, অর্থাৎ তামিলের সঙ্গে তারা ফ্রেন্ড। বাচ্চাটাকে উঠাবে কি করে, লোকজনকে ডাকে, কেউ আসে না। তামিল রশি এনে সেই নিচে নামে। তারপর হাতির বাচ্চাটাকে বেঁধে তারা দুজন মিলে টানতে থাকে, বাট তাতেও কাজ হয় না। পরে কিছু ভুট্টা এখানে এনে সে ফেলে দেয়, তার উপর পা দিয়ে বাচ্চাটা উঠে পড়ে। তামিল তাকে মায়ের কাছে ফিরে যেতে সাহায্য করে। বাচ্চাকে ফিরে পেয়ে হাতিরাও বেশ খুশি। তারপর সকালে গান আর নাচানাচি দিয়ে তামিলের গ্রামের সৌন্দর্য, তার সহনশীলতা, সে পশু পাখি বা নেচার তাকে কতটা ভালোবাসে এইসব দেখায়। তামিলের বাবা নেই, পরিবার বলতে তার জাস্ট মা রয়েছে। জমিতে কীটনাশক দিলে পশু পাখি বা মাটির প্রবলেম হবে, তাই সে জৈব সার ব্যবহার করে। মোট কথা হলো গ্রামের সব থেকে ভালো আর সাদাসিধে একটা মনের মানুষ তামিল। একদিন তামিল খেতে ছিল, তাদের গ্রামে একটা গাড়ি আসে, আর এখানে এন্ট্রি হয় ভেরি কিউট এন্ড সুইট মুভির ফিমেল লিড ক্যারেক্টার রাকুলপ্রীত সিং দিদি, অর্থাৎ তারার। দুপুরে গ্রামে আসে, টেন্ট লাগিয়ে একটু আরাম টারাম করে। তারপর সন্ধ্যায় গ্রামের বাচ্চাদের ডেকে তারা বা গ্রহ সম্পর্কে বোঝাতে থাকে। তামিলের মাও সেখানে ছিল। তামিল আসে, তামিলকে দেখে তার মা বলে, দেখতো মেয়েটা বেশ কিউট না? দেখবেই তো আন্টি। ভাইয়ের নজর তো আগে থেকেই দিদির উপর। যাক, দিদি বাচ্চাদের তারার ব্যাপারে আরো ভালো করে বোঝাতে একজনকে সামনে ডাকে। ভাই আগে আসে, মানে তারা তারার ব্যাপারে বোঝাতে এসেছে। মজার না? যাক, তারা তামিলকে এখানে দাঁড়িয়ে হাত এমন করতে বলে, আর সে বাচ্চাদের বোঝায়। বাচ্চারা খুব মজা নিয়ে দেখতেছে, বুঝতেছে। একটু পর সবাই চলে যায়। পরের দিন সকালে তামিল তার বন্ধুকে নিয়ে স্কুলের মাঠে আসে তারাকে দেখতে, বাট আফসোস তারা আর দেখা পায় না। মানে তারা সকালেই চলে গেছে। ভালোবাসা শুরু না হতে শেষ হয়ে গেল। দুই বন্ধু সেটারই আফসোস করছিল। কোথা থেকে যেন অনেকগুলো ফড়িং পোকা উড়ে আসে, আর সেগুলো গিয়ে তামিলের খেতেই বসে। দুজন দৌড়ে গিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তাই কি আর কাজ হয়? এতগুলো পোকা যেন মহিষের মতো খেতে শুরু করেছে। নিমিষেই তামিলের ক্ষেতের 14টা বাজিয়ে দেয়। কি আর করার, পোকারা তো খায় ঠিক আছে, কিন্তু তাদের মাঝে একজন আবার তামিলের সামনে এসে ঢেকুর দেয়, মানে তার পেট ভরে গেছে। এগুলা কি শরীরে সয়? হ্যাঁ কপাল।
যাক, লোকজন খবর পেয়ে তামিলকেই শাসায় যে আমাদের ফসলে তো পড়েনি, শুধু তোমার ফসলে পড়েছে। এবার বুঝতে পেরেছ কীটনাশক না দিলে কি হয়, মানে সে তো বীজ ব্যবহার করেনি, তাই তার এই ক্ষতিটা হয়ে গেল। তার মা তাকে বোঝাতে যায়, কিন্তু সে উল্টো তার মাকে বোঝায়। বাট এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এর ইফেক্ট তো অবশ্যই পড়বে। ফসল চলে গেল, অনেক বড় ক্ষতি তো হয়ে গেল। এখানে তো আর কিছু করার নেই। তামিল সিদ্ধান্ত নাই সে গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। তার মায়ের এমনটাই চাওয়া যে ছেলে শহরে গিয়ে কিছু একটা করুক। কখনো মায়ের থেকে আলাদা হয়নি, তাই মায়ের খারাপ লাগছে, বাট কি করার, ভালো কিছুর জন্য এমন ছাড় তো দিতেই হয়। তামিলের ফ্রেন্ড বলে, আন্টি কেন চিন্তা করছো, আমার ফ্রেন্ড ওখানে আছে, ওর খেয়াল রাখবে। তুই যা তো যা, গাড়ি ছেড়ে দেয়। ভাই আকাশের দিকে তাকিয়ে তারার কথা ভাবে, মানে দেখে এই তারা আর ফিল করে ওই তারাকে। মজা না? ওদিকে ওই গ্রহ যাকে প্ল্যানেট ইউডুই বলা হয়, সেখান থেকে যে একটা স্পেসশিপ এলো, সেটা পৃথিবীর স্যাটেলাইটের এখানে এসে তার প্রয়োজনীয় সব ডিটেলস কালেক্ট করছে। মানে সে যে শহরে যাবে সেখানকার ভাষা বা তাদের স্পার্কটা কোথায় রয়েছে এসব। ওদিকে সব বড় বড় লোকদের মাঝে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার, বাহুবলীর সেই ভারী ভয়েস সারাদ কেলকার স্যার, অর্থাৎ আরিয়ানের। আরিয়ান বলছে পৃথিবী যত সামনে যাবে শক্তির চাহিদা বেড়ে যাবে। 2030 সালে শক্তির চাহিদা 400 গুণ বৃদ্ধি পাবে, কিন্তু জ্বালানি আজ সেটার অর্ধেকও মজুদ নেই আমাদের। অবশ্যই আমাদের এখন এই ভিন্ন শক্তির সন্ধানে ছুটে চলার সময়। আমরা হতে পারি এই শক্তির একমাত্র উৎস, যা কেউ অস্বীকার করতেই পারবে না। জেন্টলম্যান, আমাদের লক্ষ্য নোভা গ্যাস। এখান থেকে একজন বলে, এত কনফিডেন্স নিয়ে কি করে বলতে পারো তুমি? পৃথিবীর অন্যতম দেশগুলো তো এই ভাবনায় রয়েছে। আরিয়ান রিমোটে চাপ দিয়ে এখান থেকে বের করে কি ওই সেই স্পার্ক, বলে আমরা মানুষরা যেখানে পৌঁছাতে পারবো না, সেখানে নিমিশেই পৌঁছে যাবে। এটা মানুষের ধরা ছোঁয়ার বাইরে, প্রাকৃতিক এক গিফট। আপনার আমার ভাবনার চেয়ে অধিক শক্তিশালী। উন্নত দেশগুলো খনন করছে, বাট নোভা গ্যাসের প্রেসার বহন করার মতো যন্ত্র তাদের কাছে আজও নেই। বাট এর মাধ্যমে আমরা গ্যাস অব্দি যেতে পারবো। আর হ্যাঁ, এই স্পার্ক পুরো বিশ্বে অনলি অন। এক ব্রিটিশ বলে, তোমার কি ধারণা মাদাগাস্কারের ছোট্ট ওই ল্যাব থেকে এত বড় প্রকল্প সম্ভব? আরিয়ান বলে, স্যার ওটা জাস্ট টেস্টিং প্রকল্প ছিল, আমরা খুব বড় আকারে শুরু করব ইন্ডিয়াতে, চেন্নাই। এরা বলে সরকার বা জনগণ কিছু বলবে না? আরিয়ান বলে, সরকারের সঙ্গে ডিল করার দায়িত্ব আমার, বাকি জনগণ তারা তো বুঝতেই পারবে না কি হচ্ছে, কারণ আমরা এই কাজের জন্য একটা পরিত্যক্ত খনি ইউজ করব। ট্র্যাকিং প্রসেস স্কিম নামে অলরেডি সেখানে কাজ শুরু হয়েছে, আপনারা ইনভেস্ট করুন, কথা দিচ্ছি টাকার বন্যা বয়ে যাবে। এরা আবার কিছু বলবে। আরিয়ানের ঘু পরিষ্কার করা হাত, মানে বাম হাত মাধভান বলে, স্যার আমরা সব দেখে নেব, আপনারা টেনশন করে না, ডোন্ট ওয়ারি। সবাই রাজি, বাট এই ভাই সাহেব বলে, দাঁড়ান, আমি তার সঙ্গে একমত নই। কারণ কি? কারণ এই আবিষ্কার করতে গিয়ে সে মাদাগাস্কারের শত শত লোককে মেরে ফেলেছে। এটা নেচারের বিরুদ্ধে একটা কাজ, আমি তার সঙ্গে নেই, আপনারা থাকলে থাকুন। এ বলে সে চলে যায়। আরিয়ান এই দিদির দিকে তাকায়, মানে তাকে ইশারা করছে। ও হ্যাঁ, ইনার নাম ঈশা কোপ্পিকার, এখানে ইলিজা আরিয়ানের খাস লোক। আরিয়ান বলে, সে পুরোটা না শুনে চলে গেল। আমরা জানি খনির ভিতরে সাধারণ মানুষ কাজ করতে পারবে না, এই জন্য আমরা স্পেশালি এনেছি মুস্তাক চাচা, এমন আরো জায়েদ খান, হিরো আলমকে আনা হবে, যারা বছরের পর বছর যুবক থেকে হিম্মত নিয়ে আমাদের সেবা করে যাবে। ওদিকে দিদি এই ভাই সাহেবকে ধরে, কারণ সে বিরুদ্ধে বলেছে, ছেড়ে দিলে আরো আকাম করবে, মেরে ফেলে। এরা রাজি তার সঙ্গে বিজনেস করতে। পরের দিন সকালে তামিল চেন্নাই পৌঁছে। এখানে এক দিদিকে জিজ্ঞেস করে ঠিকানা কোন দিকে। তখনই দুটা আলুর পাপড় সেখানে আসে দিদির চেন ছিনতাই করবে, বাট দিদি তাকে ধরে ফেলে। পরে চেন ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তামিল গামছা দিয়ে তাদের ফেলে দেয়। পাপড়রা তো খেপে যায়, শালা আমাদের বাধা দিয়েছি, ধারা তো গাছ। এবার দিদি বলে, ভাই ওটা নকল চেন, তুমি পালাও। আরে দিদি এটা কি করলে, আগে বললে তো পারতে। ভাই দিয়ে দৌড়। পিছনে এরা, যাক লম্বা চেজিং হয়। ভাই একটা সাইকেল পায়, সেটা নিয়ে গলিমলি দিয়ে পালাতে থাকে। সেই গলির শেষের দিকে কাজ করতে এন্ট্রি করায় মুভির আরেক ক্যারেক্টার রাজ ভাইয়ের। ওদিকে তামিলের সাইকেলের ব্রেক নেই, তাই সে উঠতে উঠতে এসে পড়ে এদের এখানে, আর তার কারণে তাদের বেলুন উড়ে যেতে লাগে। সেটা ধরতে ভালু কাকু দৌড় দেয়, তাকে থামাতে আরেক কাকু ধরে, আবার তাদের থামাতে তামিল এসে ধরে, কিন্তু ভালু কাকুর প্যান্ট খুলে যায়। আবে কি করছিস বে, ওই ওই ওই, বেলুন উড়ে যায়। তো এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার, ভেরি ফেমাস কমেডিয়ান ইয়োগী বাবু, অর্থাৎ টাইসনের। সঙ্গে তাদের আরেক লোক রাজা আসে। আবে কে তুই বে, কি করলি এটা? তামিল বলে, ভাই আমি মুম্বাই থেকে এসেছি। যাই হোক, তুই এখন 1 লাখ টাকা আমাদের দিবি। তামিল বলে, কি ভাই মজা করছো, এক বেলুনের দাম 1 লাখ টাকা? রাজা বলে, আব্বে ওটা জাস্ট কোনো বেলুন নয়, ওটা প্রজেক্ট ছিল। প্রজেক্ট? ওই বেলুন এখানে উড়াতে সোসাইটি থেকে পারমিশন নিতে আমাদের 50,000 ঘুষ দিতে হয়েছে। ভালো তুই বুঝিয়ে বল রে। টাইসন বলে, শোন ভাই, তুই আমার পাশের গ্রামের লোক, এই জন্য ভালো করে বুঝিয়ে বলছি। ওই যে বিল্ডিংটা দেখছিস, ওখানে একটা মেয়ে থাকে যার জন্মদিন ছিল আজকে। তার বয়ফ্রেন্ড তাকে সারপ্রাইজ দিতে আমাদের ভাড়া করেছে। আমরা ওই বেলুনের মাঝে বিভিন্ন লাইট লাগিয়েছি। ঠিক 12টায় বেলুন তার সামনে যেত আর তাকে উইশ কর। তুই আমাদের সবকিছু গড়বড় করে দিয়েছিস, এখন টাকা দে চল। তামিল তো অবাক, কি এইভাবেও কেউ কাউকে টাকা দেয়? কিন্তু আমার কাছে তো টাকা নেই বস। এরা তামিলকে ধরে নেয়, চল টাকা না দিলে
দিলে তোর যাওয়া নেই। তামিল বলে বস গ্রামে অনেক টাকার লোন আমার উপর, এই জন্য শহরে এসেছি, এখন কিভাবে? এরা বলে তাহলে আমাদের কাজ করে দিয়ে দিয়ে টাকা শোধ করবি, তারপর যাবি। চলে আসে তাদের প্যালেসে। আরে বাপরে এত দূর, পানির বোতল তাকে দিয়েই উঠিয়ে নেয়। উপরে এলে তাদের রুম দেখে কিন্তু ভালোই লাগে। যাক, আবার তাদের সাইডে কল আসে, নতুন একটা অর্ডার পায়। ভাই সাহেব তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিবে, সে তাকে খুব ভালোবাসে, লম্বা সময় তাদের সম্পর্ক। ওকে ঠিক আছে, কাজের জন্য বের হয়ে যায়। 12টার আগে সব রেডি করে রাখতে হবে। এদের দুজনকে বিল্ডিং এ উঠতে বলে, তারপর তারা রুমে গিয়ে সাজাতে শুরু করে। এখানে তামিলের হাত লেগে ছবি পড়ে যেতে লাগে, কিন্তু সে ধরে ফেলে। রাখার সময় দেখে আরে এটা তো সেই মেয়ে যে তাদের গ্রামে গেছিল, মানে তারা। মুখে হাসি তো আসে, বাট যখন মনে করে তার বয়ফ্রেন্ড আছে, বেচারার মুখটা শুকিয়ে যায়। টাইসন বলে আবে অন্য গার্লফ্রেন্ডকে এইভাবে দেখিস না, পাপ লাগবে। যাক, সব রেডি করে তারা নেমে আসে, ক্লায়েন্টকে জানায় সব রেডি। টাইসন বলে ব্রো একটু পর পুরো কাভেরি অ্যাপার্টমেন্ট ভালোবাসায় ভরে উঠবে। শুনে সে বলে ওই কি বলছিস বে জাতা, কিসের কাভেরি অ্যাপার্টমেন্ট? আমি তো গোদাবরী অ্যাপার্টমেন্টের কথা বলেছি বে। হলো তার মানে এরা ভুল অ্যাপার্টমেন্টে এসেছে। কারো কিছু হোক না হোক তামিলের বেশ মজা লাগে, সে খুব খুশি। যাক, তার রাস্তা মনে হয় ক্লিয়ারই আছে। সেই সময় আবার তারাও বাসায় ফিরেছে। রুমে গিয়ে লাইটটা দিতেই ওরা যে প্ল্যানটা করে রেখে এসেছিল সেটা ওয়ার্কআউট হতে শুরু হয়। বাট তারা তো কিছু বুঝতে পারছে না। সিকিউরিটিকে ডাকতে ডাকতে দেখে সেখান থেকে একজন যাচ্ছে। যাক, ওদিকে স্পেসশিপটা চলে আসে এখানে। সে কোথায় যাবে জায়গাটা দেখে নেয়, তারপর একটা ফাঁকা জায়গা দেখে তার গাড়ি পার্ক করে। তারপর ভিতর থেকে নেমে আসে মুভির অন্যতম আরেক ক্যারেক্টার, ভিন্ন গ্রহ থেকে আগত এক বুদ্ধিমান, দয়ালু, প্রেমিক পুরুষ, হ্যান্ডসাম এলিয়ান, মিস্টার জায়েদ খান। সরি একটু ভুলে গেছে। ট্যাটু, এর নাম ট্যাটু। তো ট্যাটুর এটা পৃথিবীতে প্রথম যাত্রা, তাই তাকে কিছু ব্যাপার থেকে সাবধান করে দেয় তার কম্পিউটার। এক, মানুষ থেকে সাবধান থাকতে বলে, কারণ মানুষ অন্য সব গ্রহের প্রাণীর থেকে বেশি ডেঞ্জারাস। 2, মানুষ যে খাবার খায় সেটাও খাওয়া যাবে না, কারণ সে সহ্য করতে পারবে না। তারপর মানুষ যদি তাকে ধরে সে যেন নিজেকে শেষ করে দেয়, তা না হলে সে এমনিতেও বাঁচতে পারবে না। যে মিশনে সে এসেছে সেটা ছাড়া অন্য কিছু যেন না করে। সব শুনে ট্যাটু তার গাড়িটা খুব সুন্দর করে গায়েব করে সেখানে রেখে সে সামনের দিকে যায়। একটা গাড়ি যাচ্ছিল, সেখানে উঠে পড়ে। তারপর সে কোথায় যাবে দেখে নাই, সেদিক দিয়েই যাচ্ছিল এরা। প্রজেক্ট ফেল হয়েছে বলে রাজ কথা শোনাচ্ছে সবাইকে। ট্যাটু তাদের গাড়িতে আসে, তারপর এখানে নেমে যায় আরিয়ান ইন্ডাস্ট্রিজ এর সামনে। স্পার্কটা সেখানেই রয়েছে। ভিতরে যায়, গার্ডরা তো দেখতে পাচ্ছে না, বাট কুকুর বুঝতে পারে। সে তাদের ফাঁক দিয়ে সোজা ল্যাবের ভিতরে আসে। দরজা এমনি খুলে যাচ্ছে, এখানে মাস সেদিকে যাচ্ছে। গার্ডরা বুঝতে পারছে কিছু একটা হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না। যাক, সেসব দরজা মরজা খুলে ভিতরে যাচ্ছে। ওদিকে আরিয়ান এখান থেকে বের হয়ে যাবে, তার ফোনে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। মানে ট্যাটু এখানকার সিকিউরিটির ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি, সে মজা করতে করতে যাচ্ছে, তাতে ঝামেলাটা হয়ে যায়। মাঝে বরাবর আসতেই একটা কাঁচের দেয়াল তৈরি হয়ে যায়, যার মাঝে ট্যাটু আটকা পড়ে। সেন্সর সিস্টেম চালু করা ছিল, যার কারণে এই অবস্থা হয়েছে। সবাই তো ঘিরে নিয়েছে। একটু পর আরিয়ানা আসে, দেখে দুকে সেও কিছু দেখতে পায় না, মনে করে টেকনিক্যাল কোনো ফল্ট হয়তো। চলে যাবে, ট্যাটু হারাই করে কি তার কম্পিউটার বের করে, আর এটার যে শব্দ হয় সেটা এরা শুনতে পায়। ব্যাস, অ্যালার্ট হয়ে যায়। আরিয়ান ভালো করে দেখতে থাকে কি শব্দ হলো এর ভিতরে। না, কিছু দেখতে পায় না। যাবে, তার হাত আর সামনে আসে না, মানে ট্যাটু তার হাত ধরে রেখেছে। কি হলো? আরিয়ান এরা মিলে টানাটানি করছে, না হাত আসছে না। আরিয়ানের ব্যথা লাগছে, এত জোরে টানছে, হাত আসছে না। আমরা দেখি ট্যাটু আরিয়ানের বিগত কাজগুলো দেখে নিচ্ছে, মানে সে আসলে কে কি করেছে এই সব কিছু ট্যাটু দেখতে পায়। যখন হাত আসছিল না, মাধবান গিয়ে গ্যাস ছেড়ে দেয়, আর গ্যাসের রিয়াক্টে ট্যাটু হাত ছেড়ে দেয়, তারা পড়ে যায়। গ্যাসের কারণে ট্যাটুর প্রবলেম হতে থাকে, তার কম্পিউটার সিগন্যাল দিতে থাকে নিজেকে শেষ করে দাও। ট্যাটু বাঁচার জন্য গ্লাস ভাঙতে জোর লাগায়, আর তার শব্দে সেখানে সবার মনে হচ্ছিল যে কান ফেটে যাবে। সবাই কান ধরে নেয়। একটু পর ট্যাটু গ্লাস ভেঙে ফেলে, যাতে সেখানকার সবাই প্রায় বেহুশ হয়ে যায়। ট্যাটুর অবস্থাও খুব ভালো না। সে মেন ল্যাবে গিয়ে সিকিউরিটি আনলক করে স্পার্কটা নিয়ে নেয়। ওদিকে শালিক কটকটির হুঁশ ফিরেছে। ট্যাটু নড়তে পারছে না, কোনো মতে সেখান থেকে বের হয়। এলিজা বাইরে দেখতে আসে আর ট্যাটুকে দেখতে পায়। ট্যাটু তার স্পেসশিপের এখানে আসতেই তার গার্লফ্রেন্ডের একটা মেসেজ পায়, কই তুমি, তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষায় আছি। সেটা দেখতে গিয়ে এলিজা পেছনে চলে আসে। হলো বেড়া, এতক্ষণ চলে যেতে পারতি। গার্লফ্রেন্ড ঝামেলায় ফেলে দিল। দৌড়াতে থাকে, ইলিজা পিছু নিচ্ছে। যেতে যেতে ইলিজার গাড়ি কিছু একটা সঙ্গে লেগে চটকে পড়ে যায়। তারপর যখন ইলিজা উঠে দাঁড়ায়, তার চোখ বড় হয়ে যায়। মানে বাড়ি লাগার কারণে ট্যাটুর স্পেসশিপটা ভেসে উঠেছে। বিশাল এক জিনিস, দেখতে যেমন সুন্দর, ব্যাপারটাও অবাক করা। ওদিকে ট্যাটু দৌড়াতে অন্য রাস্তায় চলে এসেছে। ক্লান্ত সে, তাই রাস্তার মাঝেই পড়ে যায়। সেদিক দিয়েই আবার এরা যাচ্ছিল। তামিল দেখে এটা আবার কি, গাড়ি থামাতে থামাতে ট্যাটু
হাত দিয়ে তাদের গাড়ি চটকা দিয়ে দেয়। সিন কাট করে পরের দিন সকালে আসে। ঝাড়ুদার নিয়ে আন্টি ঝাড়ু দিতে দিতে এদিকে দেখে গাড়ি এখানে আটকে রয়েছে। ওদিকে ট্যাটু জাগনা পেয়ে দেখে সে চাঁদের দেশের মতো একটা জায়গায়। একটু পর বুঝতে পারে এটা তো আসলে বাচ্চাদের সায়েন্স মেলা। এদিকে পুলিশ এদের ধরেছে। এরা গাড়ি এখানে কি করে উঠালো, মানে নেশা করে গাড়ি চালাচ্ছিল কিনা এমন পুলিশের ধারণা। তামিলের নজর পড়ে তারার দিকে। তারা সেখানে আসছে, মানে এখানে বাচ্চাদের উদ্ভাবনের মেলা হচ্ছে সেখানে। তামিল এখান থেকে কোনো মতে কেটে পড়ে ভিতরে আসে তারাকে দেখতে। এই স্টলে আসে। বাচ্চাটা বলে এলিয়ানদের জগতে আপনাকে স্বাগত, মানে তার প্রজেক্ট এলিয়ান। ট্যাটু সেখানেই ছিল, সবকিছু দেখছে। তার পাশে আবার তারা স্টল ঠিক করছিল। ভাই দেখে হা করে আছে। তো তারা মূলত স্কুলে জব করে আর সুযোগ পেলে সোশ্যাল কাজ করে বেড়ায়। হুট করে পড়ে যেতে লাগলে তামিল দৌড় দেয় তাকে ধরতে, বাট ট্যাটু তাকে থামিয়ে দেয়। তামিল মনে করে সে ধরেছে। তারা নামাতে বলে, সে ছেড়ে দেয়, কিন্তু তারা আটকেই আছে। কি করছো, ছাড়া বলছি। তামিলও ছেড়ে দেয়, ট্যাটুও ছেড়ে দেয়। দিদি একটু পড়ে যায়, রাগ হয়। কি করলে এটা তুমি? আর তুমি ও ওয়েট সেদিন রাতে তুমি আমার বাসার সামনে সিকিউরিটি। তামিল গিয়ে লাইন ঠিক করার বাহানা ধরে। তখন তারা তামিলকে দেখে মনে পড়ে, আরে এটা তো সেই ছেলে। ও তুমি গ্রামের জি, এবার চিনতে পেরেছেন? আমি আপনার উপকার করলাম আর আপনি রাগ করছেন। তারা বলে, আরে না আমি সরি বলতে চান তো নিন, কার্ডটা নিন, মন চাইলে এখানে এসে সরি বলেন। বলে সে সেখান থেকে কেটে পড়বে। বিচারকরা ঢোকে স্টল ঘুরে দেখতে। এখানে বাচ্চারা তাদের প্রজেক্টের ব্যাপারে বলছে। যে বাচ্চাটার মাথায় চুল নেই ওর নাম আন্নাম। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন তার সিরিয়াস একটা রোগ। তারা গিয়ে তাকে হেল্প করে। ভাই দেখছে কত ভালো একটা মেয়ে। একটু পর এখানকার প্রজেক্ট থেকে অগ্নিপাত শুরু হয়। আর দেখতে দেখতেই মুহূর্তের মাঝে সেখানকার পরিবেশটা ঘোলাটে হয়ে যায়। ছোটাছুটি চলছে। ট্যাটু দেখছে কি হচ্ছে এখানে। তামিল বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করে, বাট আগুনের কারণে সে ভিতরে যেতে পারছে না। ট্যাটু সেই বাচ্চাদের উড়িয়ে নিয়ে আসে। তারা ভিতরে আসে বাচ্চাদের নিতে। তখনই আবার তামিল কোলে করে বাচ্চাদের নিয়ে আসে। ওদিকে আগুনের তাপে ট্যাটু বের হতে পারছে না, সেও চাপে পড়ে যায়। তামিল দেখতে পেয়ে তাকে বাঁচাতে যায়। তো যখন তামিল ট্যাটুর হাত ধরে তখন ট্যাটু তামিলের পেছনের কাহিনী দেখতে পায় যে সে কতটা ভালো মানুষ বা নেচারের সঙ্গে তার সম্পর্ক কতটা ভালো। তামিল ট্যাটুকে বাচ্চা মনে করে সেখান থেকে বের করে একটা কাপড় দিয়ে ঢেকে বাইরে আনে। তারা তার গাড়িতেই উঠিয়ে নিতে বলে। তামিল তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। রাস্তায় তামিল বাচ্চা মনে করে তাকে সাহস দিচ্ছে যে তোর কিচ্ছু হবে না বেটা, এই আরেকটু। ট্যাটু বলে, আরে ব্রো আমার কিচ্ছু হয়নি। তামিল এখনো বুঝতে পারেনি। একটু পর যখন ট্যাটু সামনের সিটে এসে নিজেকে বের করে, ব্যাস তাকে দেখে তামিলের ফেটে যায়। চিল্লাই ওঠে, ও মা গো, ও বাবা গো। ট্যাটু বলে, ব্রো চিল্লাইও না, আমি চিল্লি সহ্য করতে পারি না। তামিল ভয় পাচ্ছে। আর সেই তালে গাড়ি নিয়ন্ত্রণ হারায়, ব্রিজ থেকে পড়ে যেতে লাগে। কিন্তু ট্যাটু গাড়িটা নর্মালি নামিয়ে দেয়। তারপর বলে, ব্রো আমিও তোমাদের মতোই, ভয় পিও না। তামিল আর কিছু বুঝতেছে না। সে দৌড় দেয়। ট্যাটুও সঙ্গে যায়। দৌড়াতে তামিল হাঁপিয়ে যায়। পরে মনে করে সে আশেপাশে নেই, বাট এদিকে তাকিয়ে দেখে সে তো পাশেই শুয়ে রয়েছে। এবার উঠতে দেয় না। ব্রো কেন ভয় পাচ্ছ? আমি ক্ষতি করবো না। তামিল বলে, কে তুমি? এলিয়েন না তুমি? ট্যাটু বলে, দেখো আমার এলিয়েন বলবে না, আমার ভালো লাগে না। আমিও তোমাদের মতোই একটা জীব, জাস্ট এটা আমার গ্রহ না, এই আর কি। তামিল বলে, না আমি শুনেছি এলিয়েনরা আমেরিকার ক্ষতি করেছিল, তারা দেশ ধ্বংস করবে। ট্যাটু বলে, আরে মানব শোন, পৃথিবী আমরা না, তোরা মানুষরা ধ্বংস করছিস, ঠিক তোর জমির পোকার মতো। আমরা তো বাঁচাতে এসেছি। তামিল অবাক হয়, এ কি করে জানলো পোকার কথা? ট্যাটু বলে, আমি সব জানি, ভয় পাস না। তামিল মানুষের রূপ দেখিয়ে দেয়। ট্যাটুকে বোকা বানিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। ট্যাটু ভাবছে যাবি কোথায় বেটা? তখন লক্ষ্য করে তার হাত থেকে স্পার্কটা কোথাও পড়ে গেছে। সিনেখানে আসে। 2 দিন পর আজ আরিয়ানের হুঁশ ফিরল। এরা বলে মাঝে 2 দিন পার হয়েছে। ডক্টর আরিয়ানকে ফুটেজ দেখাচ্ছে আর বলছে এটা নিশ্চয়ই কোনো এলিয়েনের কাজ। আরিয়ান তো আবার কি যাতা বলছো? ডক্টর বলে, একদম। তার প্রমাণ হলো এলিজা বলে স্পার্ক মিসিং। আরিয়ানের তো আরো লাগে। এলিয়েনের ব্যাপারটা প্রমাণ করতে আরিয়ানকে এখানে নিয়ে এসে স্পেসশিপটা দেখায়। আরিয়ান বলে, তো এটা ভেঙে ফেলো, দেখো এর ভিতরে রয়েছে কিনা। যে করে হোক আমার স্পার্ক চাই। মনে হচ্ছে ওর বাপের করা সম্পত্তি। হালা। ডক্টর বলছে, স্যার এটা একদমই সম্ভব না, কারণ এটা সাধারণ কোনো প্রযুক্তি দিয়ে বানানো নয়। আমরা যদি ভাঙার চেষ্টা করি তাহলে অনেক বড় কিছুও হতে পারে, আর এটার অ্যাক্সেস শুধুমাত্র ওই এলিয়েনটার কাছেই রয়েছে। আরিয়ান বলে, এলিয়েন স্পেসশিপ, তার মানে আমাদের একজন ইউফোলজিস্টের প্রয়োজন। হোল্ড। ইউফোলজিস্ট মানে হলো যারা অসাধারণ বা পৃথিবীর বাহির থেকে আগত কোনো শক্তির সন্ধান বা প্রেজেন্টকে বিশ্বাস করে বা সেগুলো নিয়ে ঘাটাঘাটি করে, তাকেই বলে। ওদিকে গাড়ি ফলো করে ট্যাটু চলে আসে। গাড়ির ভিতরে তার স্পার্কটা খোঁজে কিন্তু পায় না। উপরে তামিল সবাইকে বলছে এই কাহিনী, সে একটা এলিয়েন বা এমন কিছু একটা দেখেছে, কিন্তু কেউ তার কথা মানতে চাইছে না। আরে বাপরে, গোসলের ঝর্ণা তো দুর্দান্ত ব্রো, কঠিন। যাক, সেসব নিয়ে সবাই তামিলের সঙ্গে মজা নিচ্ছে, কেউ বিশ্বাস করছে না। ট্যাটু এসে দেখছে এরা তাকে নিয়েই কথা বলছে। সে তো গায়েব হয়েই আছে। টাইসান গোসল মোসল সেরেছে, একটু স্প্রে মেরে লাগাচ্ছে। সেখান থেকে একটু ট্যাটুর নাকে যায় আর সে হাসি দিতে গিয়ে বাইরে আসে। ব্যাস, তাকে দেখে টাইসানের টাইটানিক বের হয়ে যায়। আর ট্যাটু সেটা দেখে আবার সেও মিউজিক। হে
हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? পেছন দিকে আসতে বোতলে পা পড়ে, সেখান থেকে এখানে পড়ে, এখান থেকে চটকে আবার রাজের কোলে। এবার রাজ ট্যাটুকে দেখে তারও ফেটে যায়। বাবা তুই কে বাবা? তামিল বলে বস আমি এর কথাই বলছিলাম। এবার হলো যাক, এরপর এখানে আরো সব লঙ্কা কাণ্ড ঘটে যাতে তাদের সাজানো গোছালো রুমটা একবারে তছনছ হয়ে যায়। শেষে টাইসান মশা মারা স্প্রে দিয়ে ট্যাটুকে বেহুশ করে দেয়। তামিল আসে, আবে কি করলি, মেরে ফেললি নাকি বে? হাত দিয়ে দেখে যাক বাবা বেঁচে আছে। কিছুক্ষণ পর আমরা দেখি এরা ট্যাটুকে এভাবে বেঁধে রেখেছে, তার হুঁশ ফিরাচ্ছে। এ বাবা বাবা ও ট্যাটু চোখ খুলে। টাইসন বলে তোরা দাঁড়া, আমি ওর সঙ্গে কথা বলছি। 30 টাকা লম্বা এ বেটুয়া, তোর বাড়ি কাহাত বা? ট্যাটু বলে আবে কি বলছিস? টাইসন আবার বলে আম্বা নাসাগান্তা উরুদু কুচাপ্পা এ পেচকা, তোর বাড়ি কোটে রে বা, কত হামাক? রাজু বলে আবে চুপ কর, কি শুরু করে নিবে? এরপর টাইসন যেই বলে আরে ও তো এলিয়েন। ট্যাটু বলে আবে 10-15 লিটার গান্ডু, কাকে এলিয়েন বলছিস বে? তুই এলিয়েন, তোর বাপ এলিয়েন, শালা গরিবদের বাপ পিলেহেরি। তামিল মজা নিচ্ছে, এরা ভাবছে যা শালা এ গালিও দিতে পারে। যাক, ট্যাটু বলে সে এখানে ঘুরতে এসেছে, তার গাড়ি হারিয়ে গেছে, যোগাযোগ করার যন্ত্র কানেকশন পাচ্ছে না। এরা বলে আবে তুই কেমন এলিয়েন বে, নিজের জিনিস সাবধানে রাখবি না? ট্যাটু বলে আচ্ছা ওসব ছাড়ো, তোমরা কি আমাকে দেখে আরো ভয় পাচ্ছ? এরা পার্ট নাই, হবে যাবে, তোকে দেখে আবার কিসের ভয় বে? ট্যাটু একাই বাঁধন খুলে ফেলে। এরা আবার কাঁপতে শুরু করে। গুরুজি টাইসন তো সালাম দিয়ে বসে, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন কাকা? কপাল। রাজ বলে দেখ ভাই, তুই এখানে আসতে আমাদের এসব হয়ে গেল, তুই চলে যা, না হলে আমাদের আরো ঝামেলা বাড়বে। ট্যাটু তাদের সবকিছু আবার আগের মতো করে দেয়। বাহ, এরা অবাক হচ্ছে। এসব কিছু হওয়ার শুরুতে তো বোবা কাকু আগেই পালিয়েছিল, সে এসে কি যেন বলে। ট্যাটু বলে আবে একটা মেয়ে আসছে, তোদের ঠিক হতে বলছে। মেয়ে এখানে মানে তারা এসেছে তামিলের কাছে। রাজা সামনে যায়, জি ম্যাম কি চাই? তারা বলে না আঙ্কেল, আমি তামিলের কাছে এসেছি। কি আঙ্কেল? বেচারা। তারা তামিলকে বলে তুমি দেখেছো ফেসবুক, সবাই তোমার কত তারিফ করছে, কেউ জানে না কে সে। আমি তো জানি এটা তুমিই ছিলে, সত্যি তুমি খুব ভালো কাজ করেছো। তামিল বলে আরে এটা তো আমার দায়িত্ব। আচ্ছা চলো ভিতরে চলো। দেখো দিদি ভিতরে গিয়ে তাদের রুমটা ঘুরে ঘুরে দেখছে, আর ভাই দিদিকে দেখছে। যাক, তারা বেশ কিছু সময় সেখানেই কাটায়। ট্যাটু তামিলের হাত ধরে বুঝতে পারে সে তারাকে পছন্দ করে। কথা শেষে তারা চলে যায়। ট্যাটু উপর থেকে ফুল ঝরিয়ে দেয়। তারা তো খুব খুশি, আর তার খুশিতে ভাইও হলো লুসফুসি। রাজ বলে ঠিক আছে, তোর গাড়ি খুঁজে না পাওয়া অবধি তুই আমাদের সঙ্গেই থাক। বাস, এরপর ট্যাটু তাদের সঙ্গে মিশে যায়, আর তাদের সঙ্গে মিলে ঘোরাফেরা নাচাগানা করতে শুরু করে। ট্যাটু সব সময় তামিলের সঙ্গেই থাকে। তারা মাঝে মাঝে এখানে আসে তারা দেখতে, তাদের মাঝেও বেশ মিল হয়ে গেছে, বাট এখনো ট্যাটুর ব্যাপারে তারা জানে না। একদিন তারা তামিলকে নিয়ে ওই সেই বাচ্চা আন্নাম, তো এর মূলত ক্যান্সার হয়েছে, হসপিটালে ভর্তি। তাকে সাহস দিতেই তামিলকে সঙ্গে এনেছে। তামিল তার সঙ্গে মজা করে। এরপর আরো কিছু সময় তাদের এনজয়ের মাঝেই কাটে। ট্যাটু পৃথিবীতে মানুষের ভালো দিকগুলোও দেখে। যাক, এভাবে দিন পার হলে এক রাতে ট্যাটু আকাশের দিকে চেয়ে থাকে। মনে হচ্ছিল সে তার পরিবারকে খুব মিস করছে। ব্যাপারটা তামিলও বুঝতে পারে, কিন্তু কি আর করার। সিন ওদিকে আরিয়ানের খননের কাজে আসে। তারপর থেকে আরিয়ানের হাত এখনো সারেনি। এলিজা বলে আমরা খোঁজ পেয়েছি তুমি যেমন লোক চাইছো। একটা লোককে দেখিয়ে বলে এর নাম ডেক্সটার উইলিয়ামস। এলিয়েন বিভিন্ন গ্রহের প্রাণী নিয়ে এর থেকে ভালো রিসার্চফুল ব্যক্তি আর কেউ নেই। যেখানে মানুষ কল্পনা ছেড়ে দেয় ও সেখানে জীবের অস্তিত্ব খুঁজে বের করে এমন লোক। আরিয়ান তাকে আনতে বলে। তারপরে সিনে আমরা দেখি কাকু হাজির, আর স্পেসশিপ দেখে সে খুব অবাক। OMG, হোয়াট এ টেকনোলজি। উইলিয়ামস বলে আরিয়ান সাহেব আপনি জানেন এই টেকনোলজি আমাদের পৃথিবীতে আসতে কমসে কম আরো 100 বছর লেগে যাবে। ওয়াও, কি জিনিস তারা বানিয়েছে। আচ্ছা সে আপনাকে কেন হামলা করল? আরিয়ান বলে সেটা ওকেই জিজ্ঞেস করেন, এখন আমার যে করেই হোক ওই স্পার্ক চাই। কাকু বলে বুঝতে পেরেছি। আচ্ছা এখানে কি সিগন্যাল জ্যামার ব্যবহার করা হচ্ছে? ডাক্তার বলে হ্যাঁ, এখানে হাই জ্যামার ব্যবহার করা হচ্ছে যাতে কোনো ধরনের সিগন্যাল পাস না হতে পারে। কাকু বলে তার মানে সে পালাতে পারবে না, চিন্তা করেন না, সে এই শহরেরই কোথাও না কোথাও রয়েছে। বাট আপনি সাধারণ কোনো শক্তিতে তাকে খুঁজে বের করতে পারবেন না। আমি যতটুকু শুনলাম এখানে যা হয়েছে তাতে বোঝা যাচ্ছে তার ক্ষমতা কতটা বেশি আমাদের চেয়ে। তামিলের কাছে ফোন আসে তার, সে কি যেন বলে। তামিল অবাক হয়। ওদিকে উইলিয়ামস তার নিজের বানানো অ্যাডভান্স ডিজাইনের ডিভাইস, যেগুলো বিশেষ করে অন্য গ্রহের প্রাণীদের খোঁজার জন্য সে বানিয়েছে, সেগুলো ছড়িয়ে দেয়। যারা শুধু খুঁজবে না, সঙ্গে সঙ্গে সিগন্যালও পাঠাবে। কাকু তার সবগুলো ডিভাইস ছেড়ে দেয়। আর আমি কতগুলো ডিভাইস বানিয়েছি ভাবা যায়?
ওদিকে আন্নাম মানে সেই ক্যান্সারের বাচ্চাটাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হলো। তার কিছুক্ষণ পর তামিল আর তারা আসে, মানে তারা এর ব্যাপারেই ফোনে বলেছিল। আন্নামের মা কাঁদছে যে ডক্টর বলে দিয়েছে আর সম্ভব না, লাস্ট স্টেজ এটা। চোখের সামনে বাচ্চার এমন ধ্বংস কি করে সহ্য করি ম্যাডাম। আন্নাম বলছে তার খুব কষ্ট হচ্ছে, ভিতরে খুব ব্যথা করছে, সবারই খারাপ লাগছে। ট্যাটুও সেখানেই ছিল। সে তামিলের হাত ধরে আন্নামের হাতের উপর রাখে, তারপর তার শক্তির মাধ্যমে সে আন্নামের ভেতরের প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করে। তারা তো কিছু বুঝতে পারছে না, বারবার জিজ্ঞেস করছে তামিল কি করছো তুমি, কি করছো। সে কিছু বলছে না। ট্যাটু ধরে থাকতে থাকতে আন্নামের স্মৃতিতে দেখতে পায় যে আন্নামই তার স্পার্কটা কুড়ে পেয়েছে। একেই বলে উপকারের টাটকা ফলাফল। তারা বলছে তামিল কি করলে তুমি। একটু পর আন্নাম বলে মা আমার আর ব্যথা লাগছে না। কি, তার মা তো খুব খুশি। তার খুব ভালো লাগছে, আগের মতো আর কোনো পেন হচ্ছে না, মনে হচ্ছে তার কোনো সমস্যাই নেই। বাহ, খুব ভালো কথা। ট্যাটু আন্নামের এখান থেকে তার স্পার্কটা নিয়ে নেয়। আর সেই সময় ড্রোনের মতো এই ডিভাইসগুলো সেখানে চলে আসে। তাদের দেখে ট্যাটু তামিলকে সেখান থেকে তাড়াতাড়ি যেতে বলে। তামিল তারাকে টেনে নিয়ে যায়। তারা হুড়ো করে যাচ্ছে, ড্রোনগুলো তাদের পিছু নিচ্ছে। তামিল জিজ্ঞেস করে আরে কি হলো, বলবি তো ওরা কারা, আমাদের পিছু নিচ্ছে কেন। তারা তামিলকে বলছে আরে তুমি কার সঙ্গে কথা বলছো, কি হচ্ছে, তুমি এত তাড়াহুড়ো করে আমাকে নিয়ে আসলে। তামিল বলে সব তোমায় পরে বলবো, চুপচাপ থাকো। উইলিয়ামস এখান থেকে দেখছে ট্যাটু যেই দুই একটা ড্রোন নষ্ট করে দেয়, কাকু শিওর হয় যে এলিয়েনটা এখানে আছে। তারা চিল্লাচ্ছে কি হলো, এখানে হচ্ছেটা কি। ট্যাটু এবার সামনে আসে আর তাকে দেখে তারা তার মার ছিঁড়ে যায়, হা করে আছে। এরা পিছু নিচ্ছে। ট্যাটু কাকুর সব ডিভাইস নষ্ট করে দেয়। আরিয়ান বলে ওকে ধরে আনো। কাকু বলে ওই থামো থামো, কি করছো, তোমাদের কোনো শক্তি ওকে ধরে আনতে পারবে না। তোমার যেমন স্পার্ক জরুরি, ওরও তেমন স্পেসশিপটা জরুরি। ওর বাহন সিগন্যাল মুক্ত একটা জায়গায় যেখানে আমরা আমাদের মতো করে সাজাতে পারবো, সেখানে নিয়ে চলো, ও ওখানে আসবে। তারপর কাকু তার বানানো একটা গান বের করে, মজা নিচ্ছে, বলে কি বিষ দিয়ে ওর কি হবে। কাকু তার গান শুট করলে বুলেট এসে এই সিকিউরিটিকে লাগে আর দেখতে দেখতে সে বরফের মতো জমিয়ে মূর্তির মতো হয়ে যায়। কাকু একে বলে আবে পানখানা.com, আমি সায়েন্টিস্ট, বাঁচাতে জানি, ওকে মারতে এখানে আসিনি। ওদিকে ট্যাটুকে নিয়ে এরা সাইডে আসে। কে ওরা, কেন পিছু নিয়েছে। ট্যাটু বলে আমি যেমন বলেছি যে এখানে ঘুরতে এসেছি, আসলে তেমন না। ট্যাটুর মাধ্যমে সিন চলে আসে ট্যাটুর প্ল্যানেটে। বাড়ি ঘর গাড়ি উড়ে বেড়াচ্ছে, বাহ কত সুন্দর। কল্পনা যদি এত সুন্দর হয়, বাস্তবটা আরো কেমন হবে। যাক, পৃথিবীতে যেমন অন্য গ্রহ নিয়ে গবেষণা করা হয়, তেমন ট্যাটুর গ্রহেও পৃথিবী নিয়ে আলোচনা বসে, যেখানে সেখানকার বড় বড় লোকেরা সামিল ছিল। মানুষ পৃথিবীর ভূপৃষ্ঠ খনন করেও ক্ষান্ত হয়নি, এখন তারা পৃথিবীর কোরে আঘাত হানছে। কোর মানে পৃথিবীর মূল অংশ। তো কোরে বিষাক্ত গ্যাস রয়েছে, যেগুলো মানুষের জন্য খুবই বিপজ্জনক। যদি সেগুলো বেরিয়ে আসে, সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমনকি একটা পোকা মাকড়ও বাঁচবে না। আরেকজন বলে তারা যখন এটা নিয়ে ভাবছে না, তো বুঝুক, আমাদের কি। লিডার বলে এটা কোনো জ্ঞানী ব্যক্তির কথা নয়, মানুষ দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, আমরা তো নই। পৃথিবী ধ্বংস হলে সেটার ইফেক্ট আমাদের গ্রহেও পড়বে। মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখতে পৃথিবীর ধ্বংস ঠেকাতে হবে। এদিকে মুরব্বীরা কথা বলছে, ওদিকে এটাকে দেখেছেন, ট্যাটু মাল তার কাজে লেগে আছে। এটা ট্যাটুর গার্লফ্রেন্ড, সো কিউট ইয়ার। তো মুরব্বীরা ডিসাইড করে পৃথিবীর এই ধ্বংস থামাতে কাউকে পৃথিবীতে পাঠাতে হবে। কে যাবে, সবাই ট্যাটুর দিকে তাকায়। বাস, তারপর তাকে এখানে পাঠানো হয়। ট্যাটু বলে আমাদের গ্রহে একটা বিস্ফোরণ হয়েছিল, সেখান থেকে এই টুকরোটা এখানে এসে পড়েছে, আর এটা নিতে তারা আমার পিছু নিয়েছে। তামিল বলে তো এটাকে ভেঙে নষ্ট করে ফেলো, তাহলেই তো হয়। ট্যাটু বলে ব্রো, এটা সাধারণ কোনো টুকরো নয়, আমাদের গ্রহ ছাড়া এটাকে নষ্ট করা অসম্ভব। তারা বলে তো তুমি সেটা নিয়ে যাও, কি করে যাবে, তার স্পেসশিপের সিগন্যালই তো সে পাচ্ছে না। ওদিকে স্পেসশিপটা উঠিয়ে একটা জায়গায় আনা হয়। কাকু সব সেট করে নিচ্ছে। এই যে ডিভাইসগুলো দেখছেন, এগুলো সনিক সুইচ বলা হয়। সনিক সুইচ হলো ওপেন সোর্স নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, যেগুলো এলিয়ান এলে নোটিফাই করবে। আরো কিছু যন্ত্রমন্ত্র সেট করে নেয় কাকু। ওদিকে সিগন্যাল চলে আসে ট্যাটুর কাছে। ট্যাটু যাবে, তামিল থামায়, আরে এভাবে হুট করে সিগন্যাল এলো, তার মানে কোনো ঝামেলা অবশ্যই আছে, চল আমিও তোর সঙ্গে যাব। তামিল ট্যাটুকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে স্পেসশিপটা রাখা হয়েছে। ট্যাটু এখন চলে যাবে। তামিল বলে তোকে অনেক মিস করবো ভাই, আবার আসিস। ট্যাটু বলে মানুষ যা শুরু করেছে, আমাদের তো আবার আসতেই হবে, ভালো থাকিস। বিদায় নিয়ে চলে যায়। গায়েব হয়ে যাচ্ছে। এখানে সিগন্যাল অন হয়ে যায়। কাকুর কাছে নোটিফিকেশন চলে যায়। তামিল গাড়ি ঘুরে নিচ্ছে। কাকু বলে যায় এলিয়ান এসেছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এলিজা সবাইকে অ্যালার্ট হতে বলে। এখানে আসার সঙ্গে সঙ্গে মেশিন তাকে চেপে ধরে, ইলেকট্রিক বা সাউন্ডিং কোন একটা ব্যাপার দিয়ে তাকে থামায়। এটা তামিল আবার দেখে ফেলে। ট্যাটু এখান থেকে চটকে পড়ে যায়। সিকিউরিটিরা আসছে তাকে ধরতে। ট্যাটু তাদের ঝটকা দেয়। কাকু একটা যন্ত্র এই মাথা মোটাকে দেয়। বাকি বিস্তারিত বলার আগে সে নিয়ে শুট করে, কিন্তু ট্যাটু তাকে চটকে দেয়। তারপর সামনের দিকে আসতেই উইলিয়ামস এসব আরো হান্ডি পাতিল বের করে ট্যাটুকে ধরে ফেলে। সামন থেকে এলিয়ানকে দেখে কাকু তো খুব
এক্সাইটেড। বরফ জমানো সেই গান দিয়ে ইলিজা ট্যাটুকে মারতে যাবে, তামিল পেছন থেকে এসে ট্যাটুর এক হাতের রাবার খুলে দেয় যাতে ট্যাটু শালিকে একটা ঝটকা দেয়। এরপর দুজন মিলেই মারামারি করতে থাকে। তো তামিল যেহেতু সামলাচ্ছে, ট্যাটু সেখান থেকে চলে যায়। কাকুও ঝটকা খেয়ে পড়ে আছে, দেখছে ট্যাটু সেখান থেকে চলে যাচ্ছে। ইলিজা আবার ওঠে, সে এসে তামিলকে মারে। ট্যাটু এটা দেখে আর যেতে পারছে না, মানে ইলিজা ইচ্ছে করে একে মারছে যাতে ট্যাটু আবার ফিরে আসে। আর তাই হয়, ট্যাটু নেমে আসে, ইলিজা তামিলকে মেরে দেয়। দৌড়ে আসার সময় ট্যাটুর হাত থেকে এটা পড়ে যায়। ট্যাটু এসে তাকে আবারও ঝটকা দেয়। আরে ব্রো, শালিকে মেরে ফেলো একেবারে। যাক, তামিলের অবস্থা ভালো না, তাই ট্যাটু আগে তার শক্তি দিয়ে তামিলকে ঠিক করার চেষ্টা করছে। ওদিকে পেছন থেকে কেউ একটা এসে ওই সেই গানটা নিয়ে ট্যাটুকে শুট করে, মানে আরিয়ান চলে এসেছে। শেষ সময় অবধি ট্যাটু নিজের শক্তি দিয়ে দেয়, কিন্তু নিজেকে বাঁচাতে পারে না, জমে যায়। ট্যাটুকে সেখান থেকে নিয়ে চলে যায় তারা। তামিল পড়ে আছে, অনেকক্ষণ পর তার হার্টবিট চালু হয়। আর ক্যামেরা আস্তে আস্তে পিছনে আনলে আমরা দেখি ওই সেই সনিক সুইচটা অন হয়ে উঠলো। কিছু আন্দাজ করতে পারছেন? যাক, ট্যাটুকে ধরে এখানে আটকে রেখেছে। আরিয়ান দেখছে কি এটা। ডক্টর বলে সে কথা বলতে পারে কিনা আমরা জানি না, তবে নড়াচড়া করতে পারবে না, ভয় পাওয়ার কিছু নেই। আরিয়ান বলে যে করে হোক ওর থেকে বের করো, স্পার্ক কোথায় রেখেছে, তা না হলে আমি ওকে মেরে ফেলবো। ও কি জানে ওটার মূল্য কত? চলে যাবে। ট্যাটু বলে ওঠে 7,40,204। এরা তো অবাক। কি? আরিয়ান বলে কে কথা বলো, কে কথা বললো? ভাবতেই পারেনি এ কথা বলতে পারে। ট্যাটু বলে 7 লাখ। 7 লাখ মানুষ মেরে তুই এখানে পৌঁছেছিস, তোর কি ধারণা যা ভাবছিস তাই করতে পারবি? আরিয়ান মজা নেই, হাবে তুই আমাদের হাতে বন্দি, তুই কি করবি বে? ট্যাটু বলে বেটা, তুই আমাকে মেরে ফেললে আমার মতো আরো হাজারো আসবে, তোর চেষ্টা কখনো সফল হবে না। আরিয়ান টর্চার করতে বলে। ডক্টর বলে ওর ঘা এমনি শুকিয়ে যায়। আরিয়ান বলে ব্যথা তো পায়। স্পার্কের ব্যাপারে না বলা অবধি ছাড়ছে না, হয়তো ইলেকট্রিক শক দিচ্ছে। এদিকে তামিলকে হসপিটালে নেওয়া হয়েছে, তার ট্রিটমেন্ট চলছে, তারা তাকে এনেছে, ডক্টরের সঙ্গে কথা বলছে, টেনশন হচ্ছে, না জানি কি হয়। ওদিকে তামিল নিজের থেকেই উঠে পড়ে, সে কিছু বুঝতে পারছে না, সব ছিঁড়ে মিড়ে ফেলে। আর আমরা দেখতে পাই যে তার ঘাটা এমনি শুকে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন ট্যাটু তার শক্তি এর মাঝেও দিয়েছে। এরাও তো অবাক, এ কি করছে এসব। যাক, হসপিটাল থেকে ফিরতে ফিরতে তামিল সেই ব্যাপারগুলো নিয়েই বলছে তার কি হয়েছিল। রাস্তায় তাদের গাড়ির আগে অন্য একটা গাড়ির ঝামেলা বাঁধায়, যার কারণে টাইসন বেশ ব্যথা পেয়ে সেখানেই পড়ে থাকে। এরা বের হয় দেখার জন্য। কে ওরা? ওই গাড়ির লোকেরা। এদের চিনেছেন? ওই যে ছিনতাই গাড়ি। এদের ধরে কি আছে বের কর, বের কর, কি আছে? এরা বলে কিছু নেই। তাহলে গাড়ি চাবি দে, বস দিতে যাবে। তামিল নিষেধ করে। তখন এ চিনতে পারে তুই সেই না, শালা আজ যাবি কোথায়? বসকে ধরে, দে চাবি দে। তামিল চাবি নিতে হাত বাড়াবে, চাবি একাই উঠে আসে। কি বে, ম্যাজিক দেখাচ্ছিস? এরাও তো অবাক। এই পটেটো চিপস তামিলকে মারতে এলে তামিল হাত ধরে ফেলে, আর তার হাতের মাধ্যমে দেখতে পায় এরা মূলত একটা বাচ্চাকে উঠিয়ে এনেছে। পটেটো হাত ছেড়ে নিয়ে আবার মারতে যাবে, তামিল এমন করে আর তারা সেখান থেকে উড়ে যায়। সেই ভাবনাতেই সবাই বাসায় ফিরে আসে যে এটা তারা কি দেখলো। টেস্ট করার জন্য তামিল আবার ট্রাই করে, দেখে তাই তো তার হাতে জাদু এসেছে। টাইসন আবার এটা বিশ্বাস করে না, কারণ আগের মারামারিগুলো তো সে দেখেনি। সে বলে আমাকে এখান থেকে উঠে দেখা, তাহলে আমি বিশ্বাস করবো। তামিল তাকে ধরে একটা চটকানা দেয়, সে উড়ে বাইরে এসে পড়ে। এবারে এরা বুঝতে পারে যে ট্যাটু আসলে তাকে শক্তি উপহার দিয়ে গেছে। এরপর একটা গান শুরু হয় যে পাওয়ার পর তারা কিভাবে পাড়া পাতিয়ে দেয়। পাওয়ার পেলে পান্টাররা পর্যন্ত খুশি হয়। পাওয়ার পেয়ে তামিল এখন পার্টনারকেও পটিয়ে নিয়েছে। আর সেই মজা মস্তি দেখিয়েই সিন কয়েকদিন সামনে আসে আরিয়ানের ল্যাবে। তার সায়েন্টিস্ট বলে, স্যার এই এলিয়ানের শরীর থেকে এক ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছে, যেটা আপনার মতো এক হাতে প্রবলেম ইঁদুরকে ইনজেক্ট করার পর দেখুন সে কতটা স্ট্রং হয়ে গেছে। ব্যাস, নিজের সঙ্গে এক্সপেরিমেন্ট করতে আরিয়ান তার মাঝে ইনজেক্ট করতে বলে। ইনজেক্ট করার কিছুক্ষণ পর আরিয়ানের ভিতরে রিয়াক্ট শুরু হয়, মাসলস গুলো ফুলতে থাকে, মানে শক্তি বেশি হচ্ছে। আর তার যে একটা প্রেসার, সেটার ভরে আরিয়ান চিল্লাপাল্লা করছে। ওদিকে কিভাবে যেন ট্যাটুর পিছনের সব তার মার খুলে যায়, সে বের হবে। এদিকে আরিয়ানের অবস্থা দেখে এরা একটু ভয় পাচ্ছে, না জানি কি হয়। একটু পর আরিয়ান শান্ত হয়ে যায়, ট্যাটু এখান থেকে বের হয়ে আসে। গার্ড মারদের মেরে এসে সামনে দিকেই যাচ্ছে, একটু মুড নিয়েই যাচ্ছে। একটু আগে আসতেই আরিয়ান এসে তাকে একটা ঘুষা মারে, যাতে ট্যাটু চটকে এসে পড়ে যায়। মানে আরিয়ানের শক্তি এখন খানিকটা তার মতোই হয়ে গেছে, মানে খানিকটা। দরজা মরজা ভেঙে এসে ভিতরে আসে, ট্যাটুকে ধরে, বল স্পার্ক কোথায়? ডক্টর ছেড়ে দিতে বলে, কারণ ওর প্রবলেম হয়ে গেলে ওকে দিয়ে আর কোনো কাজ হবে না। ট্যাটু পালাতে পারলো না, বেচারা। উইলিয়ামসের কাছে নোটিফিকেশন আসে, দেখে বলে আরিয়ান এলিয়ানের সিগন্যাল দিচ্ছে, যেখান থেকে আমরা ওকে ধরে এনেছি আমাদের ডিভাইস তো সেখানেই ছিল। দেখাচ্ছে সেখানে আবার কোনো এলিয়ান এসেছে। কি তার মানে এর সঙ্গে আরো কেউ রয়েছে? আমরা এখানে এলে আমরা দেখি তামিল তারাকে নিয়ে এখানে এসেছে। ট্যাটুর কথা মনে করে যে এখানে শেষবার সে তাকে দেখেছিল। একটু সামনে যেতেই তামিল ট্যাটুর এই জিনিসটা কুড়িয়ে পায়, যেটা হাতে ধরতে একটা ভাসমান ডিসপ্লেতে কিছু ফুটেজ দেখা যাচ্ছে, যেখানে
ট্যাটু বলছে পৃথিবীতে ভালো মানুষও রয়েছে, তামিলের সঙ্গে সে যে সময়গুলো কাটিয়েছে সেগুলোই এই ফুটেজে রয়েছে। তামিলের বেশ ভালো লাগে যে সে তাকে কতটা ভরসা করেছিল। একটু পর ইলিজা আসে, বাট আর কাউকে সেখানে দেখতে পায় না, মানে তারা চলে গেছে। সিন রাতে এই রাজ দরবারে আসে। টাইসন বাইরে থেকে বাজানো কি যেন এনে দেখে, এই অবস্থা, সে খুব ভয় পায়। বস, বস, হায় হায়, কি হয়ে গেল? পেছন থেকে কেউ তার গলা চাকু ধরে। তামিল কোথায় বে? এলিয়ানদের সঙ্গে তোদের সম্পর্ক কি? আর তুইও? টাইসন বলে, স্যার স্যার স্যার, এলিয়ানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে দেখতে এলিয়ানের মতো লাগে, কিন্তু আমি আসলে মানুষ, আমার ভোটার আইডি কার্ডও আছে। লাইট জ্বলে ওঠে আর এরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকে। মানে আজ টাইসনের জন্মদিন, তাই তাকে সেকেন্ড প্রাইজ মানে সারপ্রাইজ দিতে এই প্ল্যান করেছে। আসলে কাকু ভয় পেয়েছিল। যাক, সময় চলে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না বলে আরিয়ান রেগে গিয়ে ট্যাটুকে আরো শক দিতে থাকে, টর্চার করতে থাকে। উইলিয়ামস তাকে থামানোর চেষ্টা করে, কারণ সে মরে যেতে পারে। আরিয়ান তাকেই চটকা মারে। ওদিকে কল্পনা চাওলা প্ল্যানেটোরিয়ামে তারা বাচ্চাদের নিয়ে এসেছে প্ল্যানেট সম্পর্কে জানাতে বা বোঝাতে। সেখানে ভাইও এসে দিদির সঙ্গে একটু লাইন টাইন মারছে। সবকিছু নর্মালি চলছে, বাট ওই যে সিগন্যাল পাওয়ার পর উইলিয়ামস তার ডিভাইস গুলো ছেড়ে দিয়ে রেখেছিল, সেগুলো ঘুরতে ঘুরতে এখানে চলে আসে আর সঙ্গে সঙ্গে সিগন্যাল কাকুর কাছে চলে যায়। বাস এই বাহানায় কাকু আরিয়ানকে থামায় যে ওই এলিয়েনের খোঁজ পাওয়া গেছে। ট্যাটু মরতে মরতে বেঁচে গেল। এলিজার সঙ্গে সঙ্গে তার লোকদের সেখানে যেতে বলে। একটু পর আরিয়ানের লোকজন এসে খোঁজাখুঁজি করছে, বাট মানুষ ছাড়া এখানে কোনো কিছু অ্যাবনর্মাল দেখতে বা তেমন মনে হচ্ছে না। আরিয়ান কাকুকে ধরে, সে বুঝি মিথ্যা কথা বলছে। তখন কাকুর পকেটে থাকা ডিভাইস সিগন্যাল দেয়, মানে আরিয়ানের মাঝে তো ট্যাটুর কিছু মালমেডিসিন রয়েছে, তাই মেশিন তাকেও ডিটেক্ট করছে। আরিয়ান বুঝতে পারে কি হতে পারে। ওদিকে তামিল আরিয়ানের লোকদের একটু কেলাচ্ছে, যারা বাচ্চাদের সঙ্গে বেয়াদবি করছিল। ডিভাইসগুলো তামিলকে ফলো করে। এলিজা দেখে বলে, ওকে তো আমি সেদিন মেরে ফেলেছিলাম। আরিয়ান বুঝতে পারে ব্যাপারটা কি। তামিল মারামারি করছে, কারণ তারাও তাকে মারার চেষ্টা করছিল। এভাবে একজনকে মারতে যাবে, আরিয়ান এসে থামায়। দুজনের হাত এক জায়গায় আটকে আছে। এই ফাঁকে তামিল দেখে নাই এ কে আর কি করেছে। সে সময় তামিল দেখতে পায় যে ট্যাটু তো ফিরে যায়নি, সে তো তাকে বাঁচাতে আবার ফিরে এসে ধরা পড়েছিল। তামিল খুব হতবাক হয় যে সে ট্যাটুর সম্পর্কে জানতোই না। আচ্ছা, আরিয়ানের কাছে শক্তি থাকলেও সে কিন্তু পাস্ট দেখতে পায় না। যাক, আরিয়ান তাকে একটা ঘুষা মারে যাতে তামিল চটকে পড়ে যায়, আর ওই ট্যাটুর ডিভাইস থেকে স্পার্কটা খুলে পড়ে যায়। তামিল ছেড়ে নিতে হাত বাড়ায়, স্পার্কটা হাতে আসেও, কিন্তু ইলিজা হারামি ততক্ষণে শুট করে দেয়। আর এটা দেখে বাংলা সিনেমার মতো তারা দৌড়ে আসে তামিলকে বাঁচাতে, কিন্তু এটা তো বুলেট নয়। তামিলের হাতে লেগে নিমিষেই দুজন সেখানে বরফ হয়ে যায়। আরিয়া স্পার্কটা নিয়ে নেয়। ওদিকে কাকু ট্যাটুর সঙ্গে কথা বলার চেষ্টা করছে যে সে কেন টর্চার সহ্য করছে। স্পার্কের ব্যাপারে বলে দিলেই তো হয়, ওটা তো জাস্ট খননের কাজে ব্যবহার করছে, তাতে কি সমস্যা? ট্যাটু বলে, যদি নিচের সব গ্যাস উপর দিকে উঠতে থাকে তাহলে পশু পাখি গাছপালার কি হবে আপনি জানেন? কাকু বলে, বাট কোন প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে তো এতটুকু হয়। ট্যাটু বলে, এতটুকু না, কোন প্রাণীর একটু ক্ষতি করার অধিকারও কারোর নেই। পৃথিবীতে কি প্রতিটা প্রাণীর বসবাসের জন্য সমান না? কাকু বলে, কিন্তু মানুষের প্রাধান্য তো একটু বেশি, কারণ তারা এত বছর ধরে বসবাস করছে। আর তাছাড়া ট্যাটু খুব সুন্দর কথা বলে। সে বলে, তেলাপোকা তো 20 মিলিয়ন বছর ধরে এখানে বসবাস করছে বা তারও বেশি, তাহলে তাদের কতটা প্রাধান্য থাকতে পারে? তারা কি কখনো দাবি করতে এসেছে যে এটা তাদের জায়গা? কাকু বলে, আচ্ছা ঠিক আছে, এই প্রজেক্ট সফল হলে কি ক্ষতি হবে সেটা বলো তো। ট্যাটু বলে, ক্ষতি? জাস্ট ক্ষতি না, ধ্বংস হবে, ধ্বংস হয়ে যাবে সবকিছু। ট্যাটুর হাতে হাত রেখে কাকু আন্দাজ করতে পারছে যে ট্যাটু আসলে কি বিপদের কথা বলছে। গাড়িতে করে এদের নিয়ে আসছে। তামিলের মনে হচ্ছে একটু সেন্স ফিরেছে। এখানে এরা আবার বিড়ি ধরাতে ম্যাচ জ্বালায়, আর সেই গ্যাস বা যতটুকু তাপ আসে তাতে তামিলের হাতের এখানকার বরফের মতো এটা আগে গলে যায়, আগে হাত বের হয়। ব্যাস, আর কি লাগে? আমরা দেখি গাড়ি টলমল করছে, আর তারপর তামিলের কোলে তারা, মানে কাজ হয়ে গেছে। আরিয়ান স্পার্ক নিয়ে এসে তার মাইনিং টার্মিনাল মেশিনে সেট করে দেয়, বাট পাওয়ার অফ হয়। কি হলো? এদিকে দেখে তার ইনভেস্টররা এসেছে। তো আরিয়ান সেখানে কথা বলুক। ওদিকে তামিল তারাকে বস্তির পাশে একটা ফাঁকা জায়গাতে এনেছে। ট্যাটুর ব্যাপারে তারা কথা বলছে। এদিকে আরিয়ান কথা বলতে বলতে সব ইনভেস্টরদের মেরে ফেলে, কারণ সে তার কোনো অংশীদার রাখবে না। টাকা পেয়েছে, তার কাজ হয়ে গেছে। স্পার্ক যেহেতু পেয়েছে, তাই কটকটি আর মগা ট্যাটুকে সেখান থেকে নিয়ে যাচ্ছে। কাকু দেখে জিজ্ঞেস করে, কি হলো? দিদি বলে, স্পার্ক পাওয়া গেছে, ওর আর দরকার নেই, তাই ভাই নিয়ে যেতে বলেছে। কাকু বলে, আমিও কি আসবো সঙ্গে? মগা বলে, চলুন। এদিকে স্পার্কের রশি ভিতরে পৌঁছার কারণে গ্যাসের প্রেসার শুরু হয়, যাতে নিচ থেকে সব পোকা মাকড় বের হতে শুরু করে। একেবারে ভরে যাচ্ছে। পানির ভিতরে গ্যাস উঠতে থাকে। নদীর পাড়ে শুয়ে এক কাকু আরাম করছিল, তার মশাল থেকে আগুন ধরা শুরু করে, আর পুরো নদীতে আগুন জ্বলে ওঠে। লোকজন তো অবাক, এটা কি হচ্ছে? একটু পর ফায়ার সার্ভিসের লোকজন সেখানে আসে। আগুন নেভাতে গিয়ে এ হা করে থাকে, মানে এটা কিভাবে নেভাবে? গ্যাস যেখানে যেখানে সুযোগ পাচ্ছে বের হচ্ছে, আর অগ্নিকাণ্ড ঘটছে। এরা বুঝতে পেরে দৌড়
দেয়। বস্তির অবস্থাও খারাপ, লোকজনের বাড়িঘর পড়ে যাচ্ছে। তামিল সেখানে আসে আর তার সাধ্য মতো যতটুকু পারে সবাইকে বাঁচানোর চেষ্টা করে। আরো সামনের দিকে যাচ্ছিল, এখানে কারোর সঙ্গে বেঁধে যায়। কি হলো, আন্দাজ করে হাত বোলালে ওই সেই পিচ্চি আন্নাম কান্না করছে। তামিল তাকে শান্ত হতে বলে, তারপর বুঝতে পারে ট্যাটু তো একে ভালো করেছিল। তখন এর মাঝে অদৃশ্য হওয়ার শক্তিটা এসে গেছে, তাকে নিয়ে যায়। মিডিয়া জমে গেছে, কি হচ্ছে এখানে, কেউ নেভাতে পারছে না। পরের দিন সকালে ট্যাটুকে নিয়ে যাওয়া হচ্ছিল, গাড়ির ভিতর থেকে উইলিয়ামস তার ঘড়িতে থাকা একটা ডিভাইস ছেড়ে দেয়। সেটা চলে আসে তামিলের কাছে। তামিল মারতে যাবে, ভিতর থেকে আওয়াজ আসে, ব্রো আমার কথা শোনো, আমি যে মিশনে এসেছিলাম এখানে তার উল্টোটা হচ্ছে। ট্যাটুকে বাঁচানোর এটাই সুযোগ, তুমি এটা ফলো করে চলে এসো, নয়তো দেরি হয়ে যাবে। ব্যাস, পরের সিনে আমরা দেখি ভাই উড়ে চলে আসলো। তো এলো আর নিয়ে গেলে এমন তো হবে না, লম্বা একটা চেজিং হয়, ভাই ফাঁক ফুকুর দিয়ে ট্রাকে ওঠে। উল্টোমাটা মারামারিতে একটা ঝটকা ড্রাইভারকেও লাগে। ভিতরে আবার কাকু ও মগার সঙ্গে লেগেছে। ইলিজা সামলাতে সামলাতে গাড়িটা নিয়ন্ত্রণ হারায়। এখানে এসে থামে আর যে যার মতো উল্টে উল্টে সেখানে পড়ে যায়। সবাই ঠিকঠাক মতোই পরে, কারো কিছু হয় না, কিন্তু মগা পড়ে যায় একবারে মাঝে বরাবর। ব্যাস, তার খেলা শেষ। এখানে এরা পাশাপাশি পড়ে আছে। একটা পিঁপড়ে মাঝে আসার কারণে দুজনে ঝটকা খায় আর দুজনারই হুঁশ আসে। ট্যাটুকে তো বাঁচিয়ে নিল, বাট তার স্পার্কটা সে রক্ষা করতে পারেনি। তামিল বলছে ট্যাটু চেয়ে থাকে, ওদিকে লিজা মরেইনি, এদের দেখে মারার জন্য নিচে আসে, শুট করতে যাবে, পারে না। কাকু থামায়, এদের এখান থেকে যেতে বলে, কিন্তু নিজেকে বাঁচাতে পারে না। এলিজা তাকে মেরে দেয়। তারপর এদেরও মারতে যাবে, এরা গাড়ি নিয়ে হাজির। নে শালি তামিল কাকুর কাছে আসে। স্যার, কাকু বলে, আমি ভালো কিছু করতে এসে অন্যায় করে ফেলেছি, তুমি ওকে সম্মানের সহিত পৌঁছে দিও, আর পারলে আরিয়ানের খেল বন্ধ করে দিও, আমাদের পৃথিবীটাকে বাঁচাতে হবে। এ বলে সে মরে যায়। এরা সেখান থেকে চলে যাচ্ছে। এলিজা এখনো মরেনি। আরে একে আগে মেরে যাও। ওই চলে গেল। জ্যাক ট্যাটুকে আগে তার স্পেসশিপে নিতে হবে, কারণ শক লাগার কারণে তার শক্তি কাজ করছে না। রাজ ওই যে বেলুন উড়িয়েছিল না, সেভাবে এদের উড়িয়ে দেয়। এরা এখানে এসে ভিতর দিয়ে ভিতরে ঢোকে। তামিল মারামারি করছে, কারণ ট্যাটুর তো শক্তি কাজ করছে না, এরও শক্তি কাজ করছে না। মেরে মুড়ে ভাই তাকে দিয়ে দরজা খুলিয়ে নেয়। ভিতরে যাবে, কেউ তাকে একটা ঘুষা মারে। হলো মা গো, কে রে শালা, দেখে একটা রোবট, আর সেটাকে হ্যান্ডেল করছে ইলিজা। এমনি বলেছিলাম একে আগে মারতে। যাক ভাই রোবটকে মারতে যায়, কিন্তু উল্টো মার খায়। ট্যাটু চুপচাপ দাঁড়িয়ে আছে। তামিল বলে, ও দাদা, এখানে কি হিরো আলমের মুভির শুটিং চলছে? আবে চল ভিতরে যা বলে ট্যাটুকে একটা চটকা দেয়। ট্যাটু গিয়ে এখানে পড়ে। তারপর উপরে উঠলে স্পেস তার স্ক্যান করে তার মাথার তার তুর সব ঠিকঠাক করে দেয়। রোবট আসছে মারতে, ভাই তার থেকে পালাচ্ছে। দিদি তামিলকে মারতে যাচ্ছে, এদিকে দেখে গেট খোলা। সে স্পেসশিপে একটা ডিভাইস ফেলে দেয় যাতে আগুন ধরে যায়। শেষটাও বুঝে আর রক্ষা হলো না। ট্যাটু চটকে পড়ে। তামিল মনে করে তার কিছু একটা হয়েছে, বাট না, সে ঠিকঠাক আছে। তুমি ঠিক আছো ব্রো? চলো এবার সালাদের সাইজ করি। বাট না, এবারও কাজ হয় না, দুজনে মার খায়। ইলিজা দুজনকে ধরে চটকা দেয়। ট্যাটু তামিলকে ধরে, তখন ট্যাটু শক্তি কাজ করে। এরা এবার বুঝতে পারে যে দুজনকে এক হতে হবে। ব্যাস, ট্যাটুকে পেছনে নিয়ে তামিল রোবটকে একটা চটকানা দেয়। ট্যাটু আবার তার শিপে যায়। তামিল দিদিকে ধরেছে, তার সঙ্গে চলছে। তামিল যখন বুঝতে পারে যে রোবটটা একে কপি করছে, তামিল ইচ্ছে করে মার খেতে চায়, যেটা ফসকে যায়, আর রোবটের হাতে দিদি একটা খেয়েই সেখানেই টাটা গুড বাই গায়া। ট্যাটু এখনো বের হচ্ছে না। একটু পর ছেলে তার ছোট্ট স্পেসশিপ নিয়ে বের হলো। চল সামনে যাই। বেরিয়ে পরে খননের ওখানে যাওয়ার জন্য। গ্যাস এখনো বের হচ্ছে, রাস্তাঘাটে ব্লাস্ট হচ্ছে। কোনো মতে এখানে পৌঁছে। সেনারা বাইরে ছিল, শুটমাট করছে। ট্যাটু তাদের দেখে নেয়। লিফটের দরজা বন্ধ হওয়ার আগে তামিল ভিতরে যায়, বা ট্যাটু যেতে পারে না। তামিল গার্ডকে সাইজ করে দেয়। তারপর ভিতরে এসে দেখে এখানে তো আলাদা একটা জগৎ বানানো হয়েছে। স্পার্কটা এখানে লাগানো আছে। সেটা নিতে যাবে, পেছন থেকে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। তামিল তবুও যাওয়ার চেষ্টা করে, কিন্তু আবারও শক দিয়ে তাকে থামানো হয়। তামিল আরিয়ানকে একবার দেখে, তারপর বেহুশ হয়ে যায়। ওদিকে ট্যাটু সব তামা করে দিচ্ছে। এদিকে তামিলকে এর মাঝে ফেলে দেওয়া হবে, আর একটু পর সে পড়ে যাবে। ব্যাস, ট্যাটু হিরোর মতো শাঁ করে এসে ধাম করে ধরে, আর সে টাচ করাতেই তামিলের ঝাঁ করে হুঁশ ফিরে আসে। আর এখানে বেশ দেখতে ভালোই লাগে। ব্যাস, এরপর দুজন এক হয়ে যায়, আর আরিয়ানের লোকদের ঝটকা দিতে থাকে। পরে আরিয়ান আসে। ভিলেন বলে সেই একাই মার খাবে এমনটা না, এরাও একটু খায়, তারপর আরিয়ানকেও একটু দেয়। এরা স্পার্কটাকে আলাদা করতে চায়, কিন্তু আরিয়ান বাধা দেয়। স্পার্কটাকে সরালেই তো এই গ্যাসগুলো ওঠা বন্ধ হয়ে যাবে, বা ব্লাস্ট হওয়া বন্ধ হয়ে যাবে। যাক, সেটারই চেষ্টা চলছে। শেষে ট্যাটু এই গাড়ি এনে এর সঙ্গে লাগিয়ে দেয়। এবার মেশিন ভেঙে পড়ে যায়। আলো রশিটার কি তেজ দেখেছেন, যেদিকে যাচ্ছে সব কেটে নিয়ে যাচ্ছে। যাক, সব ভেঙে ভেঙে পড়ছে। এরা মারামারি করছে। আলো রশি তাদের দিকে আসার আগেই তামিল সেখান থেকে চটকে পড়ে যায়। আরিয়ান পরে, তার ওপর আবার পাথর পরে, আর সেখানেই ট্যাটু গিয়ে স্পার্কটা খোলার চেষ্টা করে, কিন্তু পাচ্ছিল না। তামিল গিয়ে একটা চটকানা মারে, সে উড়ে যায়। তার কিছুক্ষণ পর আলোটা নিভে যায়। তারপর মাটির নিচ থেকে সব ওঠাও বন্ধ হয়। জায়গাটা ধসে যাওয়ার আগেই এরা সেখান থেকে বের হয়ে যায়। এরপর নিউজে বলে আরিয়ান ইন্ডাস্ট্রিজের সব ধরনের এক্সপেরিমেন্টাল কাজ সরকার ব্যান করে দিয়েছে। আর আরিয়ান তো
নিজেই চলে গেছে। সিন এখানে আসে, ফাইনালি সবকিছু ঠিকঠাক হলো। ট্যাটু চলে যাবে, সবার সঙ্গে কথা বলে, তাদের সে কখনো ভুলবে না। পৃথিবীতে ভালো মানুষও রয়েছে, সে বুঝে গেছে। বোবা কাকু ট্যাটুকে একটা টমেটো দেয়, কারণ সে টমেটো খেত। সবাই কথা বলছে, তামিল মুখ ফিরিয়ে আছে। তারাও বিদায় জানায় যে সে তাকে খুব মিস করবে, তার ব্যাপারে বাচ্চাদের শেখাবে। ট্যাটু তামিলকে ডাকে, কি ফিল হচ্ছে নাকি? তামিল বলে, কিসের ফিল? আমার তো কোনো কিছুর অভাব নেই, স্বার্থহীন বন্ধু, গার্লফ্রেন্ড, মা সবাই আছে। যা যা, তুই চলে যা। আচ্ছা তাই, আমার দিকে তাকাবি না? ঠিক আছে থাক, চলে গেলাম। আরে যা 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 বলেই ধাম করে একে অপরকে জড়িয়ে ধরে। বেশ ভালোই লাগে, কারণ সম্পর্কটা তো ভালো ছিল, তাদের ইমোশনাল একটা সম্পর্ক ছিল, বন্ডিং ভালো ছিল। বাট কি আর করার, যেতেই তো হবে। সবাই মিলে একটু সেলফি টেলফি নেয়, তারপর ট্যাটু তার গাড়িতে উঠে পড়ে, বাই সাই বলে সেখান থেকে চলে যায়। এখান থেকে সিন কয়েকদিন সামনে তামিলের গ্রামে আসে। বিয়ে শাদী ঠিকঠাক হয়েছে বাবুরে, সবাই সেই জন্যই হয়তো গ্রামে এসেছে। এখানে একটা বাচ্চা পানিতে ডুবে যাচ্ছিল, লোকজনের চিল্লাপাল্লা শুনে তামিল দেখে বাচ্চাটা ডুবছে, সে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে একটু যাওয়ার পর সে লক্ষ্য করে সে তো পানির উপর দিয়ে যাচ্ছে, এরাও হা করে রয়েছে। এবার তামিল বুঝতে পারে যে ভালো কাজে ব্যবহার করতে পারার মতো শক্তি ট্যাটু তাকে দিয়ে গেছে। তামিল বাচ্চার হাত ধরে আর হ্যাপি একটা এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যথাসম্ভব মুভিটার সিকুয়েল আসতে পারে। যাক, তো ব্যাপারটা হলো দুনিয়াতে যত প্রাণী থাকুক না কেন, মানুষের মতো বেটার কোনো প্রাণী নেই আর না কখনো আসবে। বাট আফসোস লাগে মানুষ যখন এটা ভুলে জানোয়ারের চেয়ে অধম হয়ে যায়। আমরা যে শ্রেষ্ঠ জীব, এটার যে একটা সংজ্ঞা রয়েছে, আমরা ভুলে যাই। উপরওয়ালা জাস্ট আমাদের ভালো বা আমাদের সেবার জন্য বাকি সবকিছু বানিয়েছে, তাদের জন্য আমাদের নয়, আমাদের জন্য বাকি সবকিছু বানানো হয়েছে। অথচ মানুষ নেচারের সঙ্গে পাল্লা দিতে চাইছে। নেচার উপভোগ করার জিনিস, এনজয় করার জিনিস, চিরে ফিরে গবেষণা করার জিনিস নয়। নেচার দেখে উপরওয়ালার তারিফ করতে হয় যে সে কত বড় স্রষ্টা, তার সঙ্গে প্রতিযোগিতা নয়। যদি নেচারের ক্ষতি একজন করে, তবে তার ফলাফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই আপনিও সতর্ক হন, আর একজনকেও সতর্ক করুন, চাই সেটা যত টাকার কাজই হোক না কেন। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।